হঠাৎ করে মাঝপথে গাড়ির থামানোর বিষয়টা বুঝলাম না আমি। হঠাৎই কাব্য বলে উঠল, নাম। আমরা এখানে কেন থেমেছি? এক জায়গায় যাব। কোথায়? নাম আগে, তারপর বলছি। গাড়ি করে যাওয়া যাবে না? নায়েত কথা কেন বলছিস তুই? তোকে মেরে ফেলব না। একটু রেগে। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলেছি। এই বলে গাড়ি থেকে নেমে পড়লাম আমি। কাব্য গাড়িটা রাস্তার এক সাইডে কিছু গাছের আড়ালে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসল। হাতে কিছু ব্যাগ। তারপর আমার কাছে এসে বলল, চলামিও। আর কিছু না বলে চুপচাপ কাব্যের পিছনে চললাম। আমরা কিছুটা জঙ্গলের মতো দেখতে এমন একটা মাঠের মাঝখান থেকে হাঁটতেছিলাম। আশেপাশের পরিবেশ দেখে গা ছমছম করে উঠল আমার, কারণ আশেপাশে কাউকে দেখছি না। আমি কাব্যের কাছে গিয়ে বললাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। হঠাৎ আমি কিছুটা দূরে একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, আমরা এখানে কেন এসেছি? আজকে এখানে থাকব। আমি অবাক হয়ে বললাম, কি আজকে বাড়ি যাব না? না, কালকে সকালে যাব। বলছি কি, আমরা কি এখানে একা একা থাকব? একা কোথায়? আমি আছি না, আর সাথে তোর প্রাণপ্রিয় ভূতেরা তো আছেই। কাব্যের কথা শুনে ভয় ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটাও কেমন যেন অন্ধকার হয়ে আসছে। মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল, কিছু হবে না, আমি আছি না। কাব্য ভাইয়ার কথা শুনে কেন জানি না খুব ভালো লাগলো আমার। আমিও আর কোনো কিছু না ভেবে ভাইয়ার হাত ধরে চললাম। কুঁড়েঘরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো। কিন্তু খারাপ না, কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়া ভিতরে ঢুকে বলল, এগুলো সব পরিষ্কার কর। কাব্যের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর হয়ে বললাম, কি? তুই কি কানে শুনোস না? আমি পারবো না। তুই সত্যি পারবি না? না, পারবো না। হঠাৎই কাব্য আমার দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ করে কাব্যের এমন কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পিছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি এইমাত্র তুই সত্যি পারবি না? না মানে হুম না? না মানে বাদ দিয়ে অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর কি না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবে? হঠাৎই পিছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আর পিছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎ কাব্য ঝুঁকে গেল আমার দিকে। সাথে সাথে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, হুম পারবো, আমি করছি সব পরিষ্কার। কাব্য মাইশার কথা শুনে মুচকি হেসে বলল, এই তো গুড গার্ল। এতটুকু বলে মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম। আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম। রেনু খালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে।
এই বলে কাজ করতে শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশ কিছুক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি, কারণ ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেল গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাহিরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎই চোখ গেল কাব্য ভাইয়ার দিকে, কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। আমায় একা এখানে কাজ করতে দিয়ে শয়তানটায় ওইখানে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ার সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? এখন বলো খাবো কি? প্রচুর ক্ষুধা লেগেছে আমার। সেই সকালবেলা খেয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাইনি। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেও। বিনিময়ে কাব্য বলে উঠল, ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। কি আমি ঘাস খাবো? রেগে এতটুকু বলে ভাইয়া হন হন করে চলে যেতে লাগল। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কালো মেঘের আকাশটা থেকে বর্ষণ হতে শুরু করল। বৃষ্টির পানি গায়ে পড়তেই কেমন যেন শরীর শিউরে উঠল। ধীরে ধীরে বৃষ্টির রেখা বাড়তে লাগল, আর আমিও খুশি মনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। বৃষ্টি বরাবরই ফেভারিট আমার, আর বৃষ্টিতে ভিজতে তো আরও বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। এমন সময় হঠাৎই কাব্য ভাইয়া চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। কিছু হবে, নাচল না ভিজি। না আমি ভিজব না। আরে ভিজো না, কিছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার এই বাচ্চামোগুলো তার খুব ভালো লাগছে। তারপর আর কি, সেও মাইশার সাথে বৃষ্টিতে ভিজার মজা নিতে লাগল। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। মাইশা আকাশের এই জলকানি দেখে ভয় পেয়ে কাব্যকে জড়িয়ে ধরল। আকাশের মেঘের ডাক শুনে আরও শক্ত করে জড়িয়ে ধরল মাইশা কাব্যকে। এদিকে আচমকা এমনটা হওয়াতে কিছুটা অবাক হয়ে যায় কাব্য। তারপর সেও খুশি হয়ে জড়িয়ে ধরল মাইশাকে। কিছুক্ষণ পর মাইশা কাব্যকে জড়িয়ে ধরে আছে বুঝতে পেরে ঘাবড়ে গেল। তারপর তাড়াতাড়ি কাব্যকে ছাড়িয়ে বলল, সরি জামাই, আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশা এসে গ্রাস করল কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল, হুশ। হঠাৎই করে কাব্যের এমন কাজে অবাক মাইশা, কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছু নেই, জামাইরেই তোর জড়িয়ে ধরছি, অন্য কাউকে তো ধরি নাই। এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়। পরক্ষণেই কি হচ্ছে বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে, এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনেই এক অদ্ভুত অনুভূতিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। একে অপরকে ছেড়ে দিয়ে দুজনেই একসাথে শ্বাস ফেলতে শুরু করল। দুজনের মধ্যেই কুটকুটে নীরবতা এসে ভর করল, কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎই দুজনে একসাথে হাঁচি দিতে শুরু করল। থর থর করে কাঁপছি আমি। ভেজা শাড়িতে পুরো জমে গেছি। আর আমার সামনে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালাচ্ছে কাব্য।
বিষয়টা অদ্ভুত হলেও ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই কাব্য আগুন জ্বালিয়ে বলল, এবার আর শীত করবে না। আচ্ছা তুই বস, আমি গিয়ে গাড়ি থেকে তোর জন্য জামা নিয়ে আসছি। আমি কাব্যের কথা শুনে শুধু মাথা নাড়ালাম। তারপর ভাইয়াও আর কিছু না বলে চলে গেল। আর আমি আগুনের থেকে কিছুটা উপরে হাত রেখে শীত কমাচ্ছি। এদিকে গাড়ির কাছে এসে হাসছে কাব্য। নিজের কাজে নিজেই লজ্জিত। অবশ্য যেটা হয়েছে সেটা হয়তো কাব্য করতে চায়নি, হয়ে গেছে। এই ভেবে গাড়ির ভিতর থেকে মাইশার একটা জামা নিয়ে নিজেও চেঞ্জ করে আবার চলল সে। হুট করে মাইশা চেঁচিয়ে উঠে পিছন দিকে দৌড়াতে লাগল। এমন সময় সামনে কাব্যকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ভূত ভূত। এদিকে হুট করে কেউ জড়িয়ে ধরাতে অবাক হয়ে গেল কাব্য। পরক্ষণেই মাইশা বুঝতে পেরে বলল, কি হয়েছে? ওখানে ভূত আছে। কি? এই সন্ধ্যা বেলা ভূত কোথায় পেয়েছিস তুই? না মানে ওখানে কেমন যেমন ছমছম লাগছে। এই বলে কাব্যকে ছেড়ে দিল আমি। তারপর ঠোঁটে কামড় দিয়ে বললাম, না মানে ওখানে একা ভয় লাগছিল। কাব্য আমার কথা শুনে আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, তাই নাকি আমাকে জড়িয়ে ধরার ধান্ধা? কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি। কি? চেঁচিয়ে? কানে শুনতে পাসনি? আচ্ছা ঠিক আছে যাও, এত বড় মিথ্যা কথা বললে তুমি। আজ থেকে তোমায় আর কোনোদিন জড়িয়ে ধরা তো দূর, তোমার থেকে 10 সেমি দ্রুততা রেখে থাকব পুরো এক শ্বাসে। কথাগুলো বলে কাব্যের কাছ থেকে আমার জামাটা টান মেরে এনে হন হন করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলাম আমি। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। শয়তানডায় বলে কিনা ওকে জড়িয়ে ধরার বাহানা করছি। আর যদি তোরে কোনোদিন জড়িয়ে ধরছি, লাগলে কারেন্টের তারকে জড়িয়ে ধরমু, তারপরও তোরে ধরমু না শালা হনুমান। এদিকে কাব্য আগুনের সামনে দাঁড়িয়ে হাসছে। তার হাসি যেন থামছেই না। মাইশাকে এইভাবে রাগাতে তার সত্যি খুব ভালো লাগে। এখন তো খুব লাগছে, এই বলে হাসছে কাব্য। রাত প্রায় 8টা। শহরে থাকলে হয়তো এখন কেবল সন্ধে, কিন্তু এই জঙ্গলে মনে হচ্ছে রাত 1টা। আগুনের কাছে বসে আছি আমি আর কাব্য। এখন শীত অনেকটাই কম লাগছে, হালকা ঠান্ডা লাগছে মনে হয়। এদিকে ক্ষুধাও লেগেছে খুব। না কিছু বলতে পারছি আর না কিছু করতে পারছি। এমন সময় কাব্য আমার সামনে কিছু খাবার এনে বলল, খেয়ে নে। আমি নাক ফুলিয়ে বললাম, খাবো না, আমার খিদে নেই। তোর খিদে আছে কি নেই তা আমি খুব ভালো করে জানি, তাই বলছি খেয়ে নে। কাব্যের কথা শুনে আমিও আর কিছু না বলে হুট করে খাবারগুলো টান মেরে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে কাব্য এইভাবে মাইশাকে খাবার খেতে দেখে বলল, তোর নাকি খিদে নেই? খিদে নেই তাতে এই অবস্থা, খিদে থাকলে কি করতে তুই জানিস? এই মুহূর্তে কাব্যের কোনো কথাই আমি কানে নিলাম না। প্রচণ্ড খিদে পেলে যা হয় আর কি, সেই সকাল বেলা খেয়েছিলাম। এতক্ষণ কি করে না খেয়েছিলাম কে জানে, বাসায় থাকলে মায়ের মাথা খেয়ে ফেলতাম। খিদে লেগেছে, খিদে লেগেছে এসবো ভেবে ফতাফত সব খাবার খেতে লাগলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এখন খুব ভালো লাগছে। এখন শুধু ঘুমানোর ব্যবস্থা হলেই শেষ। হুট করে কাব্যকে বলে উঠলাম, এখন ঘুমাবো কোথায়? আমার মাথায় কি? না কিছু নাই ভাবে বসে থেকেই আজ সারারাত পার করে দিব। কি তোমার কি মাথা খারাপ? এই রাতের বেলা খোলা আকাশের নিচে বসে থাকব? তুমি কি আমার সাথে মজা করছো? মোটেও না। বিনিময়ে কিছু বললাম না আমি। শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম কাব্যের। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগল।
আর আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশ ছমছম করছে। হুটহাট শব্দ আসছে, যাতে করে আরো ভয় লাগছে। এই মুহূর্তে কাব্যের উপর প্রচুর পরিমাণে রেগে আছি আমি। এগুলো করার কোনো মানে হয় এইভাবে জঙ্গলের মধ্যে থাকার? অদ্ভুত বিষয়, সারাদিনে কাউকে দেখতে পেলাম না। এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎই মনে হলো কেউ কাছে এনে তার কাঁধে মাথা দিল। এই মুহূর্তে কে এমনটা করল মোটেও সেদিকে ইন্টারেস্ট নই মাইশা। সেও তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে কাব্য মাইশাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বসে রইল। এমন সময় একটা লোক এসে বলল, এখানেই কি বসে কাটিয়ে দিবে নাকি? লোকটার কথা শুনে হাসল কাব্য। তারপর বলে উঠল, না চাচা, তোমার কথা মতো আমরা সারাদিন এখানে আসিনি। থ্যাংক ইউ চাচা। চাচিকে নিয়ে কেটেছে কেমন আজকে? কি আর কমু বলো, প্রথমবার সিনেমা হলে গেলাম, তার সাথে আরো অনেক কিছু করছি, তোমারে কম যাইব না। ঠিক আছে চাচা, আপনাকে আর বলতে হবে না। এই তাহলে তোমার পিচ্চি বউ? হুম চাচা। খুব মিষ্টি দেখতে। আর শোন, এখানে বসে না থেকে এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে চাচা। এই বলে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। আর ওই চাচায় শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে। তারপর সেও তার বউয়ের কাছে চলে গেল। এই জায়গাটা অনেক দিন আগেই দেখেছিল কাব্য। আর এই কুঁড়েঘরে থাকত একজন মহিলা আর একজন পুরুষ, কমজোর হলে তাদের বয়স 60 থেকে 65 হবে। তারপর তাদের সাথে পরিচয় হয় কাব্যের। মাইশাকে নিয়ে এখানে আসার একটা ইচ্ছে জাগে কাব্যের। তারপর আর কি, ওনাদের সবকিছু বলে কিছুক্ষণের জন্য ঘুরতে বলে কাব্য আর কিছু টাকাও দেয় তাদের। তারপর আর কি ওদিকে চাচা চাচি ঘুরোঘুরি করছিল, আর এখানে মাইশা আর কাব্য। ভিতরে ঢুকে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে জানালা ভেদ করে সূর্যের আলো আসছে রুমে। আর তার সাথে এক অপরকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে কাব্য আর মাইশা। হঠাৎই দরজায় কারো টোকা পড়েতেই ঘুম ভাঙল কাব্যের। তারপর সে মাইশাকেও জাগিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হ, আমাদের যেতে হবে। এতটুকু বলে বাহিরে বেরিয়ে হয়ে গেল কাব্য। কারো মুখে নিজের নাম শুনে ঘুম ভাঙল আমার। চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসলাম আমি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ঘরটায় আছি আমি। এখানে কখন আসলাম আমি? মস্তিষ্কের কোণায় এসে কথাটা বেজে উঠল আমার। এমন সময় কাব্য বলা কথাটা মাথায় বেজে উঠল, তাড়াতাড়ি তৈরি হ, আমাদের যেতে হবে। আমিও তার কিছু না ভেবে উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে বাহিরে বের হতেই দুজন মানুষকে দেখে চমকে গেলাম। ওনারা আমায় দেখে বলল, ঘুম ভাঙছে তাইলে? ওনার কথা শুনে মাথা নাড়ালাম আমি। তারপর মহিলাটা বলে উঠল, ওদিকে একটা পুকুর আছে, যাইয়া মুখ ধুইয়া আসো। আমিও ওনাদের কথা ওনার দেখানো পথের দিকে পা বাড়ালাম। এই মুহূর্তে মাথায় শুধু একটা কথাই বাজছে, ওনারা আসলো কোথা থেকে? হাঁটতে হাঁটতে একটা পুকুর দেখলাম আমি। কাব্য ছিল সেখানে। আমায় দেখে ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি। আমার মাথা নাড়ানো দেখে ভাইয়া চলে গেল। তারপর আমি পুকুরে নেমে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলাম কাব্য ওনাদের সাথে হেসে হেসে কথা বলছে। তারপর আমায় দেখে ওনারা বলে উঠল, আইছো, ওই হানে একখান গামছা আছে, মুখটা মুছে খাইতে আহো। আমিও ওনার কথা মতো মুখে মুছে বসে পড়লাম কাব্যের পাশে। তারপর খাবার খেতে শুরু করলাম।
তারপর ওনারা অনেক কথা বলল যে এই বাড়িটাই তারাই থাকে। তাদের খুব ভালো লাগলো আমার। তারপর খুশি মনে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমরা। তারপর ওনাদের কাছ থেকে বিদায় চলে আসলাম আমরা। সবকিছুই ঠিক আছে, শুধু এতটুকু মাথায় ঢুকল না ওনাদের বাড়ি ওটা হলে কালকে কোথায় ছিল ওনারা। আমার কথা শুনে কাব্য ভাইয়া বলে উঠল, তোর ও তো বুঝে কাজ আছে কোনো। বিনিময়ে আমি কিছু বললাম না, আর ভাইয়াও কিছু বলল না। গাড়ি চালাতে লাগলো তার আপন গতিতে। তবে আর যাই বলো, জায়গাটা খুব সুন্দর ছিল। দরজার কলিং বাজাতেই মামুনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামুনি? হুম ভালো, তোরা? হুম আমরাও ভালো আছি। তারপর আমরাও বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভিতর ঢুকে সোজা রুমে চলে গেল, আর আমি আর মামুনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছ থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা, উড়ে ভাবি, উড়ে বান্ধবী, উড়ে বইনা তুই আসছস। দৌড়ে। হঠাৎ করে এমন চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথেই তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরে বললাম, এই তো আসছি বইন, বান্ধবী। উম্মা জানু তোরে এও তো মিস করছি। আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি, তারপর এও তো গল্প করব। ওকে। তারপর তানিশা চলে গেল। এর ভিতর মামুনিও বলে উঠল, তুই ও গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। তারপর আমিও চললাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতেই দেখলাম কাব্য কায়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারাদিন এটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছি আমি আর তানিশা। এতদিন কি কি হলো সব বলতে হবে না, এই ভেবে গল্প শুরু করে দিল আমি। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার কথাগুলো শুনতে লাগল। এদিকে কাব্য রুমের ভিতর পায়চারি করছে, কারণ মাইশা এখনো রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে। বোকা মেয়েটা আবার সব বলে দিবে নাকি তানিশাকে। এসব নানা ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1টা। মাইশা এখনো রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড বেগে রেগে গেছে। এতক্ষণ করছি কি তানিশার রুমে। এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্যের রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বক বক করতে যে এতটা সময় হয়ে যাবে বুঝতেই পারিনি। কখন এতটা বেজে গেল বুঝতেই পারলাম না। এসব ভাবনার মাঝেই হেঁটে চলে গেলাম রুমে। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যের পাশে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ এপাশ করেও ঘুম আসলো না। আশ্চর্য, ঘুম আসছে না কেন? হঠাৎই কেন জানি না এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করছি। হঠাৎ কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখব কি ভয় তো আমি ঠিক করে তাকাতামই না। তাকে দেখলেই বুকের ভিতর দক করে উঠত। কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝব কি করে যে কাব্যকে ভালোবাসি আমি? এসব আলতুফালতু চিন্তা ভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে আমার।
কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইরেই তো ধরছি। এতটুকু ভেবে চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙল কাব্যের। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক। তার চেয়েও বেশি অবাক হয়েছে মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগল কাব্যের কাছে। অবশ্য কাব্য এতে অনেক খুশি হয়েছে। হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই যে কবে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি, আর কতটা চাই তোকে। আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুই ও আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসবি আমাকে। শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। এই ভেবে দীর্ঘ শ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতেই চোখ মেলে তাকালো মাইশা। কারণ সে কাব্যের বলা সব কথাই শুনতে পেয়েছে। আসলে কাব্য যখন মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল তখনই খুব ভেঙে যায় মাইশার। তারপর কাব্যের বলা কথাগুলো সবই শুনেছে মাইশা। তার মানে কাব্য আমায় ভালোবাসে। আর ভালোবেসেই কি তাহলে আমায় বিয়ে করেছিল? তাহলে কি আপু জানতো এই বিষয়টা? তাহলে আমায় কেন বলল না? মাথার ভিতর হাজারটা প্রশ্ন এসে মাথায় বাজল। তার সাথে কাব্য বলা শেষের কথাটা শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার একটিন করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারো ডাক এসে কানে বাজছে আমার। কারণ কাব্য ডাকছে আমায়। আমিও ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল, উঠো তাড়াতাড়ি, ভার্সিটি যেতে হবে না নাকি? আমিও কাব্যের কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাব তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে এই বলে তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে। হঠাৎই মনে হলো না, আজকে ভার্সিটি যাওয়া যাবে না। আজকে সব সত্যি জানব আপুর কাছ থেকে। না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এই ভেবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইয়াকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটি যাব। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন, এই মাই তো বললি যাবি। না আসলে কালকে তানিশা বলেছিল আজকে ভার্সিটি বন্ধ। আমি ভুলে গেছিলাম। তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে। নিচে নামতেই দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামুনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখে মামুনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বসো। আমিও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্য বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞেস করল, আজকে তোদের কিসের বন্ধ রে ভার্সিটি? আজকে ভার্সিটি বন্ধ ক? এই রে খাইছে এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়। আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম। সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশার চেঁচানো শুনে কাব্য বলে উঠল, কি হলো তোর? না আসলে একটা মশা কামড় দিল তাই। মশার কামড়ে কেউ এত জোরে চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো তাই। মানে? না কিছু না। ওসব বাদ দে, কিসের বন্ধ তোদের ভার্সিটি?
ওই তো ভার্সিটির স্যারেরা বলছে বন্ধ, তাই বন্ধ। কি ওটা কিছু না, আর তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যাও না তোমার কাজে, তোমার অফিসের লেট হচ্ছে না। কাব্য আর কোনো কিছু না ভেবে চলে গেল তার কাজে, কারণ সত্যি তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতেই একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমায় মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইয়াকে মিথ্যা কেন বলেছিস? না আসলে আজকে ভার্সিটি যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি মিথ্যা বললাম। সত্যি বলছিস? সন্দেহ ভাবে তাকিয়ে। আশ্চর্য, এভাবে তাকানো কি আছে, আর আমি মিথ্যা কেন বলবো তোকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি। তারপর রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথম কলে ধরল না আপু। তারপর আরেকবার কল দিল আমি। কিচেনে কাজ করছে রিয়া। সবাই মিলে ব্রেকফাস্ট করে, এখন সেগুলো গোছানোতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দ ভেসে আসে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি তার কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে। রুমে ঢুকে ফোনে হাত দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয় রিয়া। তারপর তাড়াতাড়ি সে আবার কল বেক করে মাইশা। প্রায় 10 বার কল করছি আপুকে, কিন্তু একবারও ধরল না। তাই একরাশ বিরক্ত নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাইয়া কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসেই তাহলে বিয়ে করেছিল? এসব প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে ফোন আসাতে কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিতেই আপুর নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বললাম, হ্যালো আপু। হুম বল, এতবার ফোন কেন দিয়েছিস তুই? আজকে তুমি আমায় সব সত্যি বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল, শুধুই কি তোমার কথা রাখতে নাকি অন্য কিছু? হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া। তারপর মাইশাকে বলে উঠল, আসল সত্যি ওটা ছিল না। মানে? কাব্য আমার কথা রাখতে তোকে বিয়ে করেনি? তাহলে তাহলে শোন, আজকে সব সত্যি বলবো তোকে। বলো আমায়। কাব্য তোকে ভালোবাসে তাই বিয়ে করেছে? আপুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আপু আবারও বলে উঠল, কাব্য তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলেনি, কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বোঝার আগেই যখন আমরা আমাদের বিয়ের কথা শুনতে পারি যে আমার আর কাব্যের বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনেই প্রচণ্ড বেগে ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাসেলকে আর কাব্য তোকে। আর আমাদের এই বিষয়টা আমরা তিনজনই জানতাম। তারপর কাব্যের প্ল্যান মতোই আমরা সেদিন এমনটা করেছিলাম, কারণ আর যে কোনো উপায় ছিল না। জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর ওই মুহূর্তে এমনটা না করলে না কাব্য তোকে পেত আর না আমি রাসেলকে। আমাদের তিনজনের লাইফটাই নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমার। সরি রে। এতটুকু শুনেই ফোনটা কেটে দিল আমি। আপুর সব কথা যেন আমার কানে বাজছে। তার মানে কাব্য ভাইয়া সত্যি সত্যি আমায় ভালোবাসে, তাও আবার সেই ছোটবেলা থেকে। চোখে কালো চশমা, গায়ে কাব্য ভাইয়ার একটা ব্ল্যাক শার্ট আর তার সাথে প্লাজো পরা অবস্থায় মিউজিক সিস্টেমে পুরো লাউডস্পিকারে দিয়ে কুর্তা পাজামা কালা কালা গানটা ছেড়ে উড়াধুরা নাচতে আছি আমি। কেন নাচছি জানা নেই, তবে আমি খুব খুশি। ফুল লাউডে গান চলছে, বিছানার উপর উঠে উড়াধুরা বালিশ নিয়ে নাচতে আছি আমি।
এই মুহূর্তে আমি ভুলেই গিয়েছি যে এটা কাব্য ভাইয়ার রুম। হঠাৎই দরজার নক করল কেউ, সাথে সাথে মিউজিক অফ করে দিল আমি। এই রেয়ের ভিতর কাব্য ভাইয়া চলে আসলো নাকি? এখন আমায় এই অবস্থায় দেখলে কি বলবে? তার ওপর রুমটারও অবস্থা খারাপ করে দিয়েছি। এসব ভাবনার মাঝেই দরজার ওপাশ তানিশা বলে উঠল, মাইশা তুই রুমে মধ্যে বসে কি করছিস? ওর কথা শুনে আমি এক শ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ও আমার এমন অবস্থা দেখে বলে উঠল, এগুলো কি করছস তুই? আরে চুপ কর তো, কিছু হবে জামাই আসার আগেই আবার সব আগের মতো করে ফেলবো, আর কাব্য আসতে এখনো অনেক দেরি আছে। তাই চালো বেবি লেটস ডান্স, এই বলে আবার গান ছেড়ে দিয়ে দুজনেই বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচতে আছি। প্রথমে তানিশা রাজি হলেও পরক্ষণেই শুরু হলে গেল দুই বইনের নাগিন ড্যান্স। পাক্কা 1 ঘন্টা ধরে পুরো বিছানার চাদর থেকে শুরু করে বিছানার উপর থাকা বালিশ নিয়ে উড়াধুরা নাচতে আছি আমরা। এই মুহূর্তে বলতে গেলে দুজনেই পুরো পাগলি হয়ে গেছি, একেই বলে পাজামা পার্টি। এমন সময় তানিশা বলে উঠল, খালি মুখে পার্টি জমে বইন, তুই এখানে থাক, আমি গিয়ে ফ্রিজ থেকে কোকটোক নিয়ে আসি। ওকে তাড়াতাড়ি আসিস। এতটুকু বলতেই তানিশা চলে গেল, আর আমি বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচছি। কিছুক্ষণের মধ্যেই তানিশা চলে আসলো, হাতে তার 2টো কোকের বোতল। তানিশা রুমে ঢুকেই সোজা বিছানায় এসে একটা বোতল আমার হাতে আর একটা ওর হাতে নিল। তারপর আমি বলে উঠলাম, দাঁড়া, একটা বাঙালি ডিজে গান ছাড়ি। এই বলে তাহেরি আঙ্কেলের গাওয়া ডিজে গানটা ছেড়ে উড়াধুরা হাসি, আর সাথে মাইশা তানিশার ডিজে নাচ। হঠাৎ করে আমাদের নাচের মাঝখানে কেউ এসে গানটা অফ করে দিল। সাথে সাথে আমরা দুজনেই অবাক হয়ে সামনে তাকালাম। সামনে কাব্যকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দরজাটা খুলল কে? আমি তানিশার দিকে বড় বড় করে তাকিয়ে চুপি চুপি করে বললাম, তুই দরজা কেন বন্ধ করিস নি কেন? দোস্ত, ওয়েজনায় ভুলে গিয়েছিলাম। এখন কে বাঁচাবে আমাদের? আমাদের হবে না আমাকে মানে? এতটুকু বলতেই তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর এমন কাজে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম, কি শয়তান মেয়েরে বাবা, আমায় একা ফেলে চলে গেল। এখন কি করব আমি? এদিকে আমি তো ভাইয়ার জামা পরে আছি। এটা দেখে ভাইয়া রেগে যায়নি? আমি বিছানার উপর দাঁড়িয়ে বললাম, গুড মর্নিং জামাই, হিহি, জোরপূর্বক হেসে। দুপুর 2:00 বাজে, এখন তোর জন্য গুড মর্নিং। কাব্যের কথা শুনে রীতিমতো অবাক আমি। দুপুর 2টো বেজে গেছে, কিন্তু কখন বাজলো বুঝতেই তো পারিনি। না মানে সরি। রুমের কি অবস্থা করছিস? বালিশ কোথায় কোথায় ফেলেছিস? সরি সরি, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি, এই বলে ওয়েজনা নিয়ে খাট থেকে নামতে গিয়ে প্লাজোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে বিছানা থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। হঠাৎ করে যে এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। ভয় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছি আমি। এখনই হয়তো আমার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎ মনে হলো কেউ আমায় ধরে ফেলেছে। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি। সামনে তাকিয়ে দেখলাম কাব্য অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে অর্ধেক হয়ে গেছি, একই তো রুমের এই অবস্থা, তার ওপর এক্ষুনি পড়ে গিয়ে কোমরটা যেত আমার। না জানি কাব্য এখন আমার সাথে কি করবে। আমি নরম গলায় কাব্যকে বললাম, সরি প্লিজ কিছু বলো না, আজকে আমি খুব খুশি, এই বলে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম। কারণ কাব্য আমায় কোলে তুলে নিয়েছে। খুশি কেন? তোমায় বলবো কেন?
নামায় আমায়। আমার কথা শুনে কাব্য নিচে নামিয়ে দিল আমায়। তারপর কড়া গলায় বলল, খুশি থাক আর যাই থাক, 1 ঘন্টার মধ্যে পুরো রুম আবার আগের মতো দেখতে চাই আমি। ওকে মাই জামাই, এই বলে কাব্যের গালে একটা ছোট্ট কিস করে দিল আমি। দিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ ঝাড়ু আনতে হবে তো নাকি। এদিকে মাইশার এমন কাজে কাব্য শকট খেল। কি করল ও? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বলে কাব্য চলে যায় ওয়াশরুমে। পাক্কা 1.5 ঘন্টা বসে পুরো রুম পরিষ্কার করলাম আমি। কোমর সব ধরে গেছে। আর কাব্য এতক্ষণ আরামে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আশ্চর্য, প্রতিদিন রাতে বাড়ি আসে আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। ধুর, আমার পুরো পাজামা পার্টিটাই নষ্ট হয়ে গেল। এই ভেবে পুরো রুম পরিষ্কার করে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে সোজা নিচে গেলাম খাবার খেতে। সবাই আজকে আমায় ছাড়াই খেয়ে নিয়েছে, অবশ্য দোষটা আমারই ছিল, তাই দেরি হয়ে গেছে। নিচে নামতেই দেখলাম তানিশা আছে টেবিলে। তারপর আমরা দুজনেই একসাথে খাবার খেলাম, তার সাথে বক বক ফ্রি। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিনে অনেক ভেবে দেখলাম আমি, যখন কাব্যের সাথে বিয়ে হয়ে গেছে তাহলে এখন আর কোনো ভেদাভেদ না করে ভাইয়াকে প্রপোজ করে দিব আমি। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি কাব্যকে। আর এতদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি। হঠাৎই ফোনটা হাতে নিয়ে আপুকে ফোন করলাম। প্রথম কলেই আপু ধরে ফেলল। তারপর বলে উঠল, হুম বল। আপু, আমি ভাবছি আমি নিজেই কাব্যকে প্রপোজ করব। আপু আমার কথা শুনে অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? আপুর চেঁচানো শুনে মনে হলো আমার কানটাই ফেটে যাচ্ছে। আরে এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুই কি সত্যি বলছিস মাইশা? তোমায় মিথ্যা বলে লাভ কি? আর আমার মনে হয় না কাব্য এ যুগে কোনো দিন আমায় বলবে সে আমায় ভালোবাসে, তাই আমি ভাবছি আমি নিজেই বলে দেই। তুই কি ভালোবাসিস কাব্যকে? সেটা তোমায় বলবো কেন? যাকে বলার তাকেই বলবো, তুমি শুধু বলো কি করে কি করব। আপু কিছুক্ষণ ভেবে আমায় একটা জব্বর আইডিয়া দিল। আমিও আপুর কথা মতো প্রথমে নিজ হাতে রান্না করলাম, তারপর গিয়ে মামুনির কাছে। মামুনি ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আমি মামুনির সামনে দাঁড়িয়ে বললাম, বলছি কি মামুনি? হুম বল না, শুনছি আমি। শুনো না। হুম বল। আসলে মামুনি, আসলে বাদ দিয়ে যেটা বলতে এসেছিস চট করে বলে ফেল। মামুনির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে উঠলাম, আমি কাব্য ভাইয়ার জন্য অফিসে খাবার নিয়ে যাই। মামুনি আমার কথা শুনে অবাক হয়ে গাছে পানি দেওয়া বন্ধ করে বলল, কি ব্যাপার বলতো? আজকে নিজ হাতে খাবার রান্না করলি, এখন আবার কাব্যের জন্য অফিসে খাবার নিয়ে যেতে চাইছিস, কারণটা কি? ব্যাপার কি তোর? আমি মামুনির কথা শুনে পিছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, আরে তেমন কিছু নয় মামুনি, আসলে একটু অফিস থেকে ঘুরে আসতে চাইছিলাম। শুধু কি অফিস দেখতে যাবি নাকি অন্য কাউকে? কি যে বলো না তুমি, যাই আমি প্লিজ। ঠিক আছে, গাড়ি করে যাবি, আবার গাড়ি করেই ফিরে আসবি। ওকে থ্যাঙ্কু মামুনি। এই বলে মামুনির গালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম নিচে, তৈরি হতে হবে তো। নিচে এসে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করলাম আমি। শাড়ি পরাও শিখে নিয়েছি আমি। এখন আর শাড়ি নিয়ে কোনো ঝামেলা নেই। সুন্দর করে শাড়ি পরে হাতে কিছু কাচের চুড়ি পরে নিলাম। চুলগুলো সুন্দর করে বিনুনি করে এক সাইডে রেখে দিল ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, কানে একজোড়া ঝুমকা পরে, চোখে হালকা কাজল, ব্যাস মাইশা তৈরি। আজকে আমি খুব খুশি লাগছে। নিজেকে নিজেই আয়নায় দেখে পাগল হয়ে যাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই হার্টফেল করবে।
এই ভেবে আনমনে হেসে দিল আমি। তারপর আস্তে আস্তে হাতে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। নিচে নামতেই তানিশা আর মামুনি হা করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মুচকি হেসে তাদের বললাম, আমায় কেমন লাগছে? শাড়ি পরা ঠিক আছে না মামুনি? দুজনেই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি আবারও বলে উঠলাম, কি হলো মামুনি, কথা বলছো না কেন? এমন সময় তানিশা বলে উঠল, ওরে দোস্ত, তোরে কি সুন্দর লাগছে। আমি তানিশার কথা শুনে একটু ভাব নিয়ে বললাম, থ্যাঙ্কু জানু। তারপর মামুনিকে বললাম, আমায় ভালো লাগছে তো মামুনি। খুব সুন্দর লাগছে। তাহলে এখন আমি যাই? যা, আর গাড়িতে সব খাবার আমি উঠিয়ে দিয়েছি, তুই গিয়ে বসো। ওকে মাই সুইট মামুনি। এই বলে সামনে এগোতে লাগলাম আমি। হঠাৎই দরজা পর্যন্ত আসতেই তানিশা ডেকে বলল, অল দ্য বেস্ট দোস্ত। বিনিময়ে আমিও মুচকি হাসলাম। গাড়ির কাছে আসতেই ড্রাইভার কাকু বলল, তোমায় খুব সুন্দর লাগছে মাইশা মামুনি। থ্যাঙ্কু চাচা। তারপর মুচকি হেসে আমি বসে পড়লাম গাড়িতে। আমি বসতেই ড্রাইভার কাকু গাড়ির চালাতে শুরু করল। তার আমিও এক দীর্ঘ শ্বাস ফেলে চললাম কাব্যের অফিসে। কিছু দূর যেতেই সামনে কিছু গোলাপ ফুলের দোকান দেখতে পেলাম আমি। তাড়াতাড়ি ড্রাইভার চাচাতে গাড়ি থামাতে বললাম। তারপর কিছু লাল গোলাপ ফুল কিনে নিলাম আমি। তারপর আবারও চললাম কাব্যের অফিসের উদ্দেশ্যে। আজকে কাব্যকে জাস্ট চমকে দিব। আধ ঘন্টা পর ড্রাইভার চাচা বলল, আমরা চলে এসেছি মাইশা মামুনি। আমিও ওনার কথা শুনে মুচকি হেসে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসলাম। তারপর চাচাকে বললাম, কিছুক্ষণ ওয়েট করো, আমার একটু সময় লাগবে, তবে গাড়ি ছেড়ে যাবে না কোথাও, ঠিক আছে? ওকে মাইশা মামুনি, তুমি নিশ্চিতে যাও, আমি আছি এখানে। তারপর আমিও আর কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম অফিসের ভিতরে। বুকের ভিতর অস্থিরতা কাজ করছে। কি করে কি বলবো কে জানে। ধুর, এত ভাবার কি আছে, সোজা গিয়ে গোলাপগুলো হাতে দিয়ে মনে কথা সব বলে দিবি। এই ভেবে লিফটে উঠে পড়ালাম। কিছুক্ষণের মধ্যেই কাব্য ভাইয়ার রুমের সামনে চলে আসলাম। তারপর ভিতরে ঢুকেই যা দেখলাম, মুহূর্তের মধ্যে সব ভাবনা চিন্তা ভেঙে চুরমার হয়ে গেল আমার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি। আর আমার সামনে কাব্য আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বিষয়টা হয়তো আমার কল্পনার বাহিরের ছিল। ভেবেছিলাম কাব্যকে চমকে দিব আমি। কিন্তু এখানে এসে যে আমি নিজেই চমকে যাব তা বুঝতেই পারিনি। কেন জানি না শরীরের সব শক্তি অবশ হতে লাগল। মুহূর্তের মধ্যে হাত থেকে খাবারের ব্যাগটা নিচে পড়ে গেল। শব্দ হলো কিছু। এদিকে কাব্য আচমকা কোনো কিছুর শব্দ পেয়ে পিছনে ঘুরে মাইশাকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণেই তার মনে পড়ল সে তো লাবণ্যকে জড়িয়ে ধরে আছে। কাব্য তাড়াতাড়ি লাবণ্যকে ছেড়ে দিতে নিলে লাবণ্য বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যাস না, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারব না। মেয়েটির কথা শুনে আর কিছু শোনা বা বলার মধ্যে ছিলাম না আমি। এমন সময় মেয়েটিকে ছেড়ে কাব্য আমার সামনে এসে বলল, তুই এখানে? আমি চুপ। এমন সময় ওই মেয়েটা বলে উঠল, কোনো আদবকায়দা শিখোনি? কারো রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয় জানো না? মেয়েটির কথা শুনে ঘৃণা লাগল আমার। এমন সময় কাব্য লাবণ্যের দিক তাকিয়ে বলল, তুই থামো। তারপর আবার আমার দিকে ঘুর বলল, কি হলো, তুই কথা বলছিস না? আমি কোনো কথা না বলে ব্যাগ আর নিচে পড়া থাকা গোলাপ ফুলগুলো ওইভাবে রেখেই আস্তে করে পিছন ঘুরে চলে আসতে নিলাম। এমন সময় কাব্য আমার হাত ধরে বলল,
চলে যাচ্ছিস কেন? হাত ছাড়ো। আগে তুই বলবি তো। কাব্যের কথা শুনে মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে গেল আমার। আমি চেঁচিয়ে বললাম, হাত ছাড়ো আমার। তুই যেটা ভাবছিস সে। আর কিছু বলার সুযোগ দিল মনা। আমি টান মেরে হাত এনে আমি সোজা বেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে প্রচুর। এত কিছু ভাবলাম, এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যে হয়ে গেল। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। তারপরও চোখের পানি যথাসম্ভব কন্ট্রোলে রেখে রুম থেকে বেরিয়ে এসে আসলাম। তারপর লিফটে উঠলাম। চোখের সামনে শুধু কাব্য আর ওই মেয়েটার একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য ভেসে আসছে। কোনোভাবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে আসতেই ড্রাইভার চাচা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে দেরি হবে। ভালো লাগছে না, বাসায় চলো। আমার কথা মতো চাচাও গাড়িতে বসে পড়লেন। আমিও গিয়ে বসে পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না আমি। টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছে অন্য কাউকে দেখলে সত্যি কতটা কষ্ট হয়। আমার সব ইচ্ছে ভাবনা এইভাবে ভেঙে চুরে যাবে তা হয়তো ভাবতেও পারিনি। তাহলে কি কাব্য সেদিন এই দেরি হয়ে যাওয়ার কথা বলেছিল? নিচে বসে আছে কাব্য আর তার হাতে মাইশার আনা গোলাপ। গোলাপগুলো দেখে অবাক হয় কাব্য। এমন সময় লাবণ্য এসে কাব্যের কাঁধে হাত রেখে বলল, মেয়েটাকে রে অসভ্যের মতো বিহেভ করল তোর সাথে। লাবণ্যের কথা শুনে কাব্যের মাথা আগুনের মতো গরম হয়ে গেল। কাব্য নিচ থেকে উঠেই ঠাসস করে একটা থাপ্পড় মেরে দিল লাবণ্যের গালে। কাব্যের এমন কাজে লাবণ্য হা হয়ে তাকিয়ে রইল। কাব্য চেঁচিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হলো ওকে অসভ্য বলার? ও আমার বউ, আমার ভালোবাসা। শুধু মায় তোর জন্য আজকে ও আমায় ভুল বুঝল। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আমি আর আমার সামনে দেখতে চাই না। কাব্য, আমি যে তোকে ভালো, আর কিছু বলতে পারল না লাবণ্য তার আগেই আরেক গালে থাপ্পড় দিয়ে দিল কাব্য। তারপর বলল, তুই এখান থেকে চলে যা, দমক দিয়ে। কাব্য চরম বেগে রেগে গেছে। যা দেখে লাবণ্য ভয় পেয়ে যায়। আর কিছু না বলেই কাঁদতে কাঁদতে লাবণ্য রুম থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে কাব্য নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে সব ভেঙেচুরে তছনছ করে দিতে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝল ভাবতে পারছে না কাব্য। কাব্য কিছু একটা ভেবে কেবিন থেকে বেরিয়ে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। কাব্য থেমে যায়, ফোনটা তুলে উপরে রিয়ার নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বলল, হ্যালো। কাব্যের হ্যালো শুনে ওপাশ থেকে খুশি মনে রিয়া বলে উঠল, আরে কংগ্রেস, কি অবস্থা বল? সব ক্লিয়ার হয়ে গেল? তোর মনের বাসনা আজ তাহলে পূরণ হল। কেমন লাগছিল বল তোর বউকে? কি সব বলছিস তুই? তুই বুঝতে পারছিস না? অবাক হয়ে? না, মজা করছিস তুই? আরে মজা করব কেন, ক্ষিপ্ত হয়ে। আরে তুই রেগে যাচ্ছিস কেন? মাইশা তোকে কিছু বলেনি? কি বলবে? কেন, ও তো তোকে আজ প্রপোজ করতে আসছিল। পৌঁছায়নি এখনো অফিসে, কিন্তু মাইশা তো তখন বলল। কাব্যর আর বুঝতে বাকি রইল না। মাইশা তাহলে কেন এত সেজেগুজে এসেছিল? সব এলোমেলো হয়ে যাচ্ছে কাব্যের। এত বছরের ইচ্ছে এইভাবে নষ্ট করে ফেলল, তাও আবার নিজের দোষে। কাব্য বলে উঠল, অনেক বড় ভুল হয়ে গেছে রিয়া। কি হয়েছে মাইশা এখনো? মাইশা এসেছিল লাল শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে। তাহলে? তারপর কাব্য বলতে শুরু করল,
অফিসে নিজের রুমে বসে কাজ করছিল কাব্য। আজকে তাদের লাঞ্চের পর একটা বড় মিটিং আছে, যেটা তাদের জন্য খুবই জরুরি। তাই সেটা নিয়েই কিছু কাজ করতে ছিল কাব্য। এমন সময় রুমে ঢুকল লাবণ্য। লাবণ্য ভিতরে ঢুকে সোজা কাব্যের সামনে চেয়ারে এসে বসল। কাব্য লাবণ্যকে দেখে বলে উঠল, তুই এখানে এই সময়? লাবণ্য কিছুটা নরম গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কাব্য লাবণ্যের কণ্ঠ শুনে ওর তাকাতেই কিছুটা অবাক হয়ে যায়। কারণ লাবণ্যের চেহারা পুরো শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে কত রাত ঘুমায়নি সে। লাবণ্যের এমন অবস্থা দেখে কাব্য বলে উঠল, কি হয়েছে তোর? চোখে মুখের এমন অবস্থা কেন? হুট করেই লাবণ্য বলে উঠল, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। লাবণ্যের হঠাৎ করে এমন কথা শুনে কাব্য তার চেয়ার থেকে উঠে পড়ে তারপর উচ্চ স্বরে হেসে বলে, তোর কি মাথা আজ আবার খারাপ হয়ে গেছে? লাবণ্য কাব্যের কথা শুনে কেঁদে দেয়। লাবণ্যের এমন কাণ্ডে কাব্য পুরো অবাক হয়। কাব্য লাবণ্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? লাবণ্য কোনো কিছু না বলেই হুট করে কাব্যকে জড়িয়ে ধরে সে। কাব্য আচমকা এমনটা হওয়াতে পুরো হা হয়ে যায়। এদিকে লাবণ্য কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি তোকে খুব ভালোবাসি। এই কয়েকদিনে অনেক চেষ্টা করেছি তোকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই কিছু পারছি না। কাব্য জাস্ট লাবণ্যকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথা হাত দিয়েছিল। আর এমন সময় মাইশা চলে আসে। এতক্ষণ কাব্যের সব কথা শুনে রিয়া বলে উঠল, এটা তুই কি করলি? মাইশা অনেক আশা নিয়ে গিয়েছিল তোর কাছে, আর তুই এত কাছে এসেও আবার সেই দূরে ফিরিয়ে দিল। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করেনি, আমি তো শুধু। সে যাই হোক, কিন্তু এখন মাইশাকে গিয়ে আগে সব বল। ও তো অনেক কষ্ট পেয়েছে তোর জন্য, নিজ হাতে রান্না করে নিয়ে গিয়েছিল আর সেজেছিল তোর জন্য, কিন্তু তুই। এতটুকু বলে মন খারাপ করে ফোনটা কেটে দেয় রিয়া। আর কাব্য মন খারাপ করে বসে পড়ে চেয়ারে। এমন সময় কাব্যের পিয়ে এসে বলে তাকে মিটিংয়ে যেতে হবে। কাব্য তাকে বলে উঠল, তুমি যাও, আমি আসছি। কাব্যের কথা শুনে তার পিয়ে চলে যায়। কাব্য মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে এক দীর্ঘ শ্বাস ফেলে চলল মিটিংয়ে। আর মনে মনে ভাবল রাতে গিয়েই মাইশাকে সব কথা, তার মনের কথা সব বুঝিয়ে বললে সবই বুঝতে পারবে মাইশা। এই বলে নিজেকে শান্ত করল কাব্য। তারপর চলল তার গন্তব্যে। রাত ৮টা। কাব্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছাচ্ছে। আজ যে সে তার মনের সব কথা বলবে তার ভালোবাসার মানুষকে। তার সাথে সব ভুল বুঝাবুঝিও মিটিয়ে ফেলবে সে। এসব পরিকল্পনা করে চলছে বাড়ি কাব্য। বেশ কিছুক্ষণের মধ্যেই কাব্য বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই সোজা উপরে চলে যায় কাব্য। সারা রুমে মাইশাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না মাইশাকে। কাব্য অস্থির হয়ে পড়ে। তারপর নিচে নেমে কাব্য চেঁচিয়ে তানিশাকে ডাকতে থাকে। কাব্যের চেঁচানো শুনে তানিশা আর মামু তিনজনেই বেরিয়ে আসল। তারপর মামুনি বলে উঠল, কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? মাইশা কোথায়? ও মাইশা তো ওদের বাড়ির গেছে। হুম। তোর অফিস থেকে ফেরার সময় তোর মামার সাথে মাইশার দেখা হয়ে যায়, তারপর নাকি তার সাথেই চলে যায়। আমায় ফোন করে বলেছিল কিছুদিন থাকবে নাকি। কাব্য মামুনির কথা শুনে আর কিছু না বলে সোজা উপরে চলে যায়। কারণ সে বুঝতে পেরেছে মাইশা রাগ করেই চলে গেছে। এখন কি করবে কাব্য? নিজের বাড়িতে নিজের রুমেই বসে কেঁদে চলেছি আমি।
অসম্ভব রকম কষ্ট হচ্ছে আমার। বার শুরু কাব্য আর ওই মেয়েটার জড়ানোর দৃশ্য ভেসে আসছে আমার। রাতে আর কোনো কিছু না খেয়েই ওইভাবেই ওই সাজেই ঘুমিয়ে পড়লাম আমি। মা অনেকবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল কিন্তু আমি যাইনি। ভালো লাগছে না কিছু। চুপচাপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। ফোনটাও বন্ধ করে রেখেছি, মনে মনে পণ করেছি আর যাব না কাব্যের কাছে। থাকুক সে তার মতো। সকালে দরজা টাকানোর শব্দের ঘুম ভাঙল আমার। এমনভাবে দরজায় নক করছে মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে এখন দরজা না খুললে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বললাম, এত জোরে দরজায় নক করার কি আছে? বিনিময়ে সামনের ব্যক্তি কিছু না বলেই হুট করে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে তার হাত ধরে সামনে তাকাতেই দেখলাম কাব্য। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমার সাথে। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি কাব্যকে। আর কাব্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমায় কোলে তুলে নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর ওনার কাজে আমি অবাক। আবারও চেঁচিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? এমন সময় আমার চেঁচানো শুনে নিচে উপস্থিত হলো সবাই। মা বাবা আমাদের এভাবে দেখে বলে উঠল, কাব্য তুমি এখানে? কাব্য আব্বুর দিকে তাকিয়ে বলল, শ্বশুর আব্বা বউ আমার রাগ করে চলে আসছে তাই নিয়ে যাচ্ছি, রাগ ভেঙে গেলে আবার নিয়ে আসব। এই বলে সামনে হাঁটতে লাগল কাব্য। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, দেখো বাবা তোমার জামাই আমারে জোর করে নিয়ে যাচ্ছে, আমি যাব না, তুমি আমায় রেখে দেও। তোর সাহস কি করে হলো আমার নামে আমার শ্বশুর আব্বার কাছে নালিশ করার? একবার তোকে বাড়ি নিয়ে যাই তারপর দেখাবো রাগ করে বাপের বাড়ি আসার ফল। দমক দিয়ে। দেখছো বাবা তোমার জামাই কিভাবে দমক দিচ্ছে আমায়। আমি যাব না আম্মু, তুমি তো কিছু বলো। আশ্চর্য, আমার কথা শুনে মা বাবা কেউ কিছু বলল না, উল্টো মুখ চেপে হাসছে তারা। কাব্য আবারও বলে উঠল, শ্বশুর আব্বা আর শাশুড়ি মা আসছি তাহলে, এই বলে আমায় কোলে তুলে নিয়েই বাহিরে বেরিয়ে আসলো কাব্য। আর এদিকে আম্মু আব্বু দুজনেই শুধু হাসছে। কাব্য আমায় কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। তার নিজেও তাড়াতাড়ি এসে বসল। আর আমি গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আর বলছি, আমি যাব না তোমার সাথে, আমায় যেতে দেও। আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা, আর তুই কিন্তু জানিস আমি রেগে গেলে নিজের কন্ট্রোলে থাকি না। দমক দিয়ে। আমি যাব না মানে যাব না? তুমি কি ভেবেছ সবসময় শুধু তোমার ইচ্ছে মতো সব হবে? কিন্তু কে শুনে কার কথা? কাব্য কোনো কিছু না বলেই গাড়ির দরজা লক করে দিল। তারপর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিল। তারপর আমার দিক ঝুঁকে বলল, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এত কথা কেন বলিস তুই? কোনো কিছু না বুঝে শুনে হন হন করে রেগে এখানে চলে এসেছিস। আমার পারমিশন ছাড়া তোর সাহস কি করে হলো এখানে আসার? দমক দিয়ে। এদিকে কাব্য এত কাছে আসায় আমার হার্টবিট উঠানামা করছে। শ্বাস নেওয়া মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। আমি কাব্যের দিকে তাকিয়ে বললাম, আমি কিছু বুঝতে চাই না, তুমি থাকো তোমার জড়িয়ে ধরা বান্ধবীরে নিয়া। মুহূর্তের মধ্যে কাব্য রেগে আগুন হয়ে গেল। তারপর চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার সাথে অন্য মেয়ে জড়াচ্ছিস, তুই আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছিস। আমি যেটা দেখেছি সেটাই বলেছি। তুই যেটা দেখেছিস সেটা সত্যি নয়, তোকে কিভাবে বুঝাই আমি? চেঁচিয়ে। তোমাকে কিছু বোঝাতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি থাকব না তোমার সাথে, তোমায় ডিভোর্স দিয়ে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব আমি।
এই বলে ঠোঁটে কামড় দিল আমি, এই রে মুখ ফসকে কি বলে দিল আমি। হঠাৎ করে এত সাহস কোথা থেকে আসলো আমার। আস্তে আস্তে কাব্যের চোখের দিকে তাকালাম আমি। রেগে আগুন হয়ে গেছে মনে হচ্ছে। যা দেখে ভয় ঘাবড়ে গেলাম আমি। এতক্ষণ ভয় না হলেও এখন লাগছে ভীষণ। কাব্য কিছু না বলে আস্তে আমার কাছ সরে এসে গাড়ি চালাতে শুরু করল। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে কাব্য, যা দেখে আমার বুঝতে বাকি নেই। কাব্য রেগে আগুন হয়ে গেছে। হায় রে, এখন তোর কি হবে মাইশা, এখন তোকে কে বাঁচাবে? এত বক বক করার কি আছে, আর ডিভোর্স কথাটা বলার কি আছে? এমনিতেও তো দিতি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য গাড়ি থামিয়ে সোজা আমায় কোলে তুলে নিয়ে বাড়ির ভিতর ঢুকল। আশ্চর্য, বারবার কোলে নেওয়ার কি আছে? আমি কি হাঁটতে পারি না নাকি? ভাবছিলাম গাড়ি থেকে নেমে দৌড়ে পালাবো, কিন্তু সেইটাও হতে দিল না। এখন কে বাঁচাবে আমায়? এদিকে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে হন হন করে হেঁটে বাড়ির ভিতর ঢুকে তাদের রুমের দিকে পা বাড়াচ্ছে। সোফায় বসে চা খাচ্ছিল মামুনি আর তানিশা। আমাদের এভাবে দেখে অবাক হলো তারা। আমি তাদের দেখে চেঁচিয়ে বললাম, মামুনি বাঁচাও আমারে, তোমার ছেলে আমায় কিডন্যাপ করে নিয়ে আসছে। আমারে বাঁচাও মামুনি, না হলে তোমার ছেলে আমার মেরাই ফেলবে মনে হয়। আমার কথা শুনে মামুনি বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস কাব্য? ঠিকই তো ভাইয়া, তুমি মাইশাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? তানিশা। এদিকে কাব্য কারো কথায় কান না দিয়ে সোজা মাইশাকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বইন প্লিজ বাঁচা আমায়, তা না হলে তোর ভাই যে কি করবে। এদিকে কাব্য আমার কথা শুনে দমক দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ, দমক দিয়ে। কাব্যের এমন কথা শুনে ভয়ে চুপসে গেলাম আমি। তারপর মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে কাব্য রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে আমায় বিছানার উপর রাখল। তারপর চেঁচিয়ে বলল, ভেবেছিলাম তোকে শান্তভাবে সব বুঝিয়ে বললে তুই সব বুঝবি, কিন্তু তুই কি বললি তুই আমায় ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবি। আমি ভয়ে চুপ করে আছি। কি হলো, চুপ করে আছিস কেন? এতক্ষণ তো বক বক করতেছিলি, এখন চুপ কেন? আমি চুপ। কাব্য আমার হাত খুলে দিল। তারপর আমার গাল চেপে ধরে বলল, তোকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তুই কিনা 2 মিনিটের একটা দৃশ্য দেখে আমার ভালোবাসাকে ভুল বুঝলি। আরে আমি যদি অন্য মেয়েকে চাওয়ারই ছিল তাহলে তোকে বিয়ে করলাম কেন আমি? এত নাটক করার কি দরকার ছিল আমার? সেই ছোটবেলা থেকে পোড়াচ্ছিস তুই আমায়, আর তোকে আমি এত তাড়াতাড়ি ভুলে যাব তুই ভাবলি কি করে? তোকে ছেড়ে অন্য মেয়ের কথা তো আমি কল্পনাও করতে পারি না। আর সেই তুই কিনা আমায় ভুল বুঝে দূরে চলে গেলি। পুরো এক শ্বাসে কথাগুলো বলল কাব্য আমায়। আর ওনার কথা শুনে আমার মনেও প্রশ্ন জাগল, ঠিকই তো ভাইয়া, অন্য কাউকে চাইলে আমায় কেন বিয়ে করল? কিন্তু কাব্য নিজেও তো জড়িয়ে ধরেছিল মেয়েটাকে তার বেলা। আজ ভাইয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো সেই রেগে এসে আমায়ই বকত তার বেলা, মনে মনে। কি হলো, কথা বলছিস না কেন? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমায়? তুই শুধু বল, কি করলে বিশ্বাস করবি আমায় যে আমি শুধু তোকেই ভালোবাসি? তুমি কেন মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে? আজ আমি যদি অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরতাম, তাহলে তো সেই তুমি এসে আমায় বকতে তার বেলা। তাহলে তুই বকে দে আমায়। কাব্যের কথা শুনে ফট করে বলে দিল আমি। সিরিয়াসলি সত্যি বলছ? কাব্য আমার কথা শুনে বলল, সত্যি বলছি বক তুই, তারপরও ভুল বুঝিস না। আচ্ছা ঠিক আছে।
এই বলে বিছানা থেকে উঠে বসলাম, দাঁড়ালাম আমি। তারপর কাব্যকে বললাম, তুমি বসো ওখানে, আর একটাও কথা বলবে না, চুপচাপ আমার কথাগুলো শুনবে। কাব্যও আমার কথা শুনে চুপ করে শুধু মাথা নাড়াল। আমিও একটু স্টাইল মেরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললাম, তাহলে শুরু করি। হুম, 1, 2, 3। তোমার সাহস কি হলো? তুমি আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছ, তাও আবার অফিসে বসে। অফিসে কাজ করতে যাও নাকি অন্য কাজ করতে যাও? তুমি জানো কত কষ্ট করে শুধু মায় তোমার জন্য এত সুন্দর একটা শাড়ি পরে কালকে সেজে গিয়েছিলাম আমি। তোমার জন্য নিজ হাতে রান্না করেছিলাম আমি। তারপর গোলাপ কিনলাম, আরও কত কিছু কল্পনা করেছিলাম, সব তুমি নিমিষেই শেষ করে দিল। তোমায় পুলিশে দেওয়া উচিত। এই বলে চেঁচাতে লাগলাম আমি। আর কাব্য শুধু আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ আমার কথাগুলো শুনতে লাগল আর মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা। চলবে।